বিএনপি সরকার ক্ষমতায় আসবে, অর্থাৎ বিএনপির আমি চাটুকারিতা করে নির্বাচনটা বিএনপির পক্ষে নিয়ে যায়। পিআর পদ্ধতি কিন্তু ঐকমত্য কমিশন দেয়নি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এটা নির্বাচনের সময় মানুষের মনে, মানুষের আলোচনায় বারবার ঘুরে ফিরে নির্বাচনের কথাটা আসছে। নির্বাচন কবে হবে, নির্বাচন কিভাবে হবে, হলে কিভাবে হবে, সেই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচনটা আমাদেরকে উপহার দিতে চান। সেটা যদি হয়, সেই নির্বাচনের চেহারাটাই ব্যক্তি হবে। সেটা কি এই নির্বাচন কমিশন দিয়ে হবে না কি, অথবা কবে হবে? এবং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন যেটা উনি উচ্চারণ করেছেন, পলিটিক্যাল পার্টিগুলো কি ভাবছেন? এবং যেটা নাকি সবচেয়ে বড় প্রশ্ন উঠছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেটা আছে, সেটা কি নির্বাচন হওয়ার মতো অনুকূলে আছে? আপনারা জানেন কতদিন আগে জামাতে ইসলামের আমির উনি বলেছেন যে এই পরিস্থিতিতে নির্বাচন হওয়া কিসের নির্বাচন নিয়ে একটা প্রশ্ন করেছেন। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নানাভাবে আলোচনায় আসছে, পলিটিক্যাল পার্টিগুলো আলোচনা করছে। এবং সবচেয়ে বড় যে পলিটিক্যাল পার্টি বিএনপি, তারা কিন্তু বারবার বারবার কিন্তু তারা নির্বাচনের কথা বলছে। এখন বিএনপি এই পরিস্থিতিটাকে যেভাবে জামাতের আমির বিশ্লেষণ করলেন, বিএনপিটাকে কিভাবে দেখছে? আসলে কি নির্বাচনের কোনো পরিবেশ নেই? তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আমরা বিএনপির একজন নেতাকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন বিএনপির তথ্য সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল। জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। হেলাল ভাই, আপনি প্রথমবারের মতো আমার এই অনুষ্ঠানে আসলেন। জি। আহ, আপনি আমার খুবই প্রিয় একজন ব্যক্তি, এবং আমি আশা করি যে আমার দর্শকরাও আপনাকে, আপনার কথা শুনে অনেক সমৃদ্ধ হবেন। আমি এই যে একটা লম্বা ভূমিকায় দিয়েছি, কিন্তু আমি এটা নিয়ে জানতে চাচ্ছি যে এই জামাতের আমির যেটা বললেন, যে এখন যে দেশের সামগ্রিক যে আহ, পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, উনি বললেন যে এই সময় কিসের নির্বাচন? তো আপনারাও কি মনে করেন যে নির্বাচন হওয়ার মতো অনুকূল পরিস্থিতি পরিবেশ এখন নেই? দেখেন, বাংলাদেশে এ পর্যন্ত আপনার 12টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই 73 সাল থেকে। যদি আপনি মনে করেন, আপনার 73 সালে নির্বাচন হয়েছে, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের পরে একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু নির্বাচনটা হয়েছে যে টু এস্টাবলিশ দ্য ডেমোক্রেসি অ্যান্ড টু ইন্ট্রোডিউস দ্য ডেমোক্রেসি, যে জন্য আপনার বাংলাদেশ স্বাধীন হলো। গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকেই তো আমাদের স্বাধীনতার যুদ্ধ। আপনি আরো অনেক আলোচনা করতে পারেন, কিন্তু গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকেই তো স্বাধীনতার যুদ্ধ। বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য এইগুলো বাদ দিলে মূল চাওয়াটা ছিল যে গণতন্ত্রকে ইন্ট্রোডিউস করা। এরপরে বাংলাদেশে আরো নির্বাচন হয়েছে। কোন সময় কি আপনার আইন শৃঙ্খলা বা সামাজিক পরিস্থিতি, বাংলাদেশ একটা স্বর্গের মতো দেশ ছিল এমন তো আপনি কখনো বলতে পারবেন না। তবে এই 13টি নির্বাচনের মধ্যে 91 নির্বাচনটিকে সর্বমহলে একটি একটি জনপ্রিয়তা পেয়েছে। এবং ডক্টর ইউনূস সাহেব যেটা বলেছেন যে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি নির্বাচন উপহার দিবে, এই কথাটির সাথে আমি একমত হতে চাই। এবং তিনি যদি এটা মিন করেন, এখন বিষয়টা উনি যে বললেন, এটা কি আপনার কোনো পপুলার কথা বা পপুলিস্ট কথা বললেন, না উনি এটা মিন করেন? উনি যদি মিন করেন, তাহলে আমরা সাধুবাদ জানাই তার এই কথাকে। বাংলাদেশে এখন আপনার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি প্রায় 10 মাস হয়ে গেল। আমাদের গণ অভ্যুত্থানের পরে কিন্তু 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত সরকার ছিল না, কিন্তু রাইট। সরকার না থাকার ফলে বিশ্বের দেশে দেশে যে সমস্ত বিশৃঙ্খলা হয়, আমাদের দেশে তার থেকে কম হয়েছে, তাই না? অনেক কম হয়েছে। এবং আমি দেখলাম 8ই আগস্টের পরে যখন সরকার আসলো, তখনও কিন্তু যে শান্তি শৃঙ্খলা বজায় ছিল, সেটা খুব করে বলা যাবে না। এবং বাংলাদেশে কখনোই কোনো গত 53 বছর ইতিহাসে আপনি কখনো বলতে পারবেন না যে আমরা একটা স্বর্গ উদ্যানে বসবাস করছিলাম। এখন আপনি কবে স্বর্গ উদ্যান বানাবেন, তারপরে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এটা তো ভাই ইললজিক্যাল কথা। আপনি যদি নির্বাচনের, আমার একটা হাইপোথিসিস হলো, আপনি যদি নির্বাচনের ডেটটা ঘোষণা করেন, তখন দেখবেন বাংলাদেশে এখন যে বলেন যে অ্যাডমিনিস্ট্রেশন লুজ, ল এনফোর্সিং এজেন্সি ফ্রাজাইল, যে কথাগুলো বলেন, আমার মনে হয়, আমার একটা হাইপোথেটিক্যালি বলছি, আমার মনে হয় এই জিনিসগুলো তখন আলো সক্রিয় হবে। কারণ তারা তখন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে যে এখন যদি এই নির্বাচন
ব্যবস্থাকে বা অ্যাডমিনিস্ট্রেশনকে বা সমস্ত প্রশাসনিক ব্যবস্থাকে আমরা যদি অ্যাক্টিভলি কাজ না করি, তাহলে আমাদের উপরে একটি শাস্তির ব্যবস্থা আসবে। যেমন ধরেন যে আমরা আহ, আহ, নুরুল হুদার যে অবস্থাটা হলো নির্বাচনে, তিনি একটা আমিডামি নির্বাচন করলেন, গ্রেফতার হলেন, তার কতটা আহ, মানে হয়রানির পরিস্থিতি যদি আমরা আশা করি না, এটা শিকার হতে হয়েছে। এখন এই অ্যাডমিনিস্ট্রেশনও মনে করবে যে আমাকেও তাহলে এরকম, আমি যদি কোনো রিগড ইলেকশন বা আমি যদি কোনো আপনার ম্যানিপুলেটেড ইলেকশন বা সরকারের, যেই সরকার ক্ষমতায় আসতে পারে তারা তো ফোরকাস্টিং করতেই পারে যে রাইট। বিএনপি সরকার ক্ষমতায় আসবে, অর্থাৎ বিএনপির আমি চাটুকারিতা করে নির্বাচনটা বিএনপির পক্ষে নিয়ে যাই। কিন্তু তাকেও যে ভবিষ্যতে এইরকম একটা অবস্থার সম্মুখীন হতে হবে, এই শিক্ষাটাও কিন্তু পেয়ে গেছে। সুতরাং নির্বাচনের ডেটটা ঘোষণা করলে বা নির্বাচনের আয়োজন করলে আমার মনে হয় এই এই বাংলাদেশের নির্বাচনী আবহাওয়া যখন বিরাজ করবে, তখন কিন্তু সবাই এই পপুলার ভোটের জন্য সতর্ক হয়ে যাবে। এখন জামাতে ইসলাম যেটা বলছে, জামাতে ইসলাম আসলে দেখেন, আমি দেখলাম যে 91 সালে ওরা একবার একা একা নির্বাচন করেছিল, তখন তারা 20টার মতো সিট পেয়েছিল। 96 সালে একা একা নির্বাচন করে 3টা সিট পেয়েছিল। এর আর সব নির্বাচন কিন্তু তারা আমাদের সাথে বা কারোর সাথে ভর করে, 96 সালের নির্বাচন তো আওয়ামী লীগের উপর ভর করেছিল। আর অন্যান্য নির্বাচন কিন্তু আমাদের সাথে আহ যোগবদ্ধভাবে নির্বাচন করে। একা একা নির্বাচনের ইতিহাস তাদের 2টা। এবং বলছে যে যেন তেন প্রকার নির্বাচন যেন না হয়। যেন তেন প্রকার নির্বাচন তো কেউই চায় না, আমরাও চাই না, আপনিও চান না, কেউই চান না। অতএব এই কথাটা তিনি অযথা বললেন। এবং তিনি আহ, আহ, বাংলাদেশে এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে মনে হচ্ছে যে ডিফ্যাক্টো জামাতি মনে হয় ক্ষমতায়, ডিফ্যাক্টো এনসিপি মনে হয় ক্ষমতায়। এই জিনিসটা তারা এনজয় করতে চাচ্ছে, যেহেতু যদি প্রত্যক্ষ ভোটে হয় তখন তো তাদের এই পরিবেশটা থাকবে না। এই জন্য এবং তাদের দলকে আরো গুছানোর জন্য, তাদের শক্তি আরো সঞ্চয় করবার জন্য তারা নির্বাচনটাকে লম্বা করে দিতে চাচ্ছে। কিন্তু আপনার ডেমোক্রেসিতে বা ডেমোক্রেসি যদি আপনার ইস্টাবলিশ করতে হয়, তার জন্য কি আপনি এতদিন সময় নেবেন? আপনি দেখেন বাংলাদেশে এখন যা সংলাপ শুরু হয়েছে, আপনার দুই দল, ঐক্যমত্য কমিশন ভার্সেস অন্য অন্য রাজনৈতিক দলগুলো, আমার কাছে কেমন যেন মনে হচ্ছে এটা একটা গণপরিষদ বিতর্কের মতোই হয়ে গেল। কিন্তু গণপরিষদ বিতর্কের মতো হলেও এখন আমার কাছে একটা বিরক্তিকর, ক্লামজি মনে হচ্ছে, একই জিনিস বারবার ঘুরে ঘুরে আসছে। যেমন পিয়ার পদ্ধতি কিন্তু ঐক্যমত কমিশন দেয়নি, এটা কিন্তু রাজনৈতিক দলগুলোর থেকে উত্থাপিত হলো। তখন আমার প্রশ্ন জাগে যে দেখেন যে গণপরিষদ বিতর্ক 72 সালে যেটা হয়েছিল, আপনি দেখবেন মাত্র 8 মাস বিতর্কটা, 8 মাস ব্যাপী 10টা কি 12টা সেশন হয়েছিল। আপনার এপ্রিল মাসের 10 তারিখ থেকে আমার খুব সম্ভব অক্টোবর অক্টোবর মাসেই শেষ হয়েছে, বা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে শেষ হয়েছিল। এখন 12 মাস চলে গেল, আমাদের এই বিতর্ক এখনো শেষ হয় না। এবং এটার কোনো আমি একটা কোনো এন্ড খুঁজে পাচ্ছি না, আসলে শেষটা কিভাবে হবে। তো এই যে আনসার্টেনিটির মধ্যে চলে যাচ্ছে, আমরা তো ভেবেছিলাম যে তারেক রহমান এবং ইউনূসের বৈঠকের পরে একটা পলিটিক্যাল নিশ্চয়তা তৈরি হয়েছে এবং সব দলগুলো নির্বাচনের দিকেই ধাবিত হবে, কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কেউ কিন্তু অস্বীকার করছে না। এবং দেখেন যতগুলো সংস্কার প্রস্তাব এই নির্বাচন তো ঐকমত্য কমিশন দিয়েছে, আমি দেখলাম প্রশাসনিক সংস্কার কমিশনের 47টির মধ্যে বিএনপি 46টিতে একমত হয়েছে। আর একটা দেখলাম কি জানো, সেটা দেখলাম 201টির মধ্যে 187টা আমরা একমত হয়েছি। এরকম বহু সংস্কার প্রশ্নে আমরাই সবচেয়ে বেশি আন্তরিক। আর আমরা এই সংস্কার, আপনি জানেন, আমরা 5ই আগস্টের পরে চাচ্ছি না, আগের থেকে আমরা সংস্কার চাচ্ছি। অর্থাৎ সংস্কারের ব্যাপারে আমরা আন্তরিক। এখন আন্তরিক এবং সংস্কার হোক, এটাও আমরা চাই। এখন বক্তব্য হলো যে এই যে পলিটিক্যাল পার্টিস গুলো আমাদের যে আছে, এনসিপি বলেন, জামাত ইসলাম বলেন, ইসলামী ঐক্যজোট বলেন, ইসলামী আন্দোলন বলেন, তারা যেহেতু আপনার প্রত্যক্ষ ভোটে তাদের এমপি হতে আহ, কষ্ট হয়ে যাবে, এই জন্য তারা আরেকটি পদ্ধতি, পিআর পদ্ধতি ইন্ট্রোডিউস করেছে। এই পিআর পদ্ধতির ম্যারিটস ডিমেরিটস নিয়ে আমরা আলোচনা করতে পারি, যে বিভিন্ন দেশে দেশে পিআর পদ্ধতি এক এক দেশে এক এক রকম। ওনারা কোন পিআর পদ্ধতিতে চান এটাও কিন্তু ওনারা জনগণকে বলেন, এবং জনগণের দৌড় ঘুরায় যে এগুলো যে বুঝাতে হবে যে পিআর পদ্ধতি আসলে এটা কি।
কিচ্ছুই বোঝাচ্ছে না। এই জন্য আমার মনে হচ্ছে যে তারা নির্বাচনকে বিলম্বিত করে বা নির্বাচনকে না হয়ে বাংলাদেশে যদি একটা এনার্কি পরিবেশ তৈরি হয়, বাংলাদেশে যদি একটা আপনার আনডেমোক্রেটিক তো না, আনইলেক্টেড বা এরকম একটা সংস্কারবাদী সরকারের নাম বলে চলমান সরকার থাকে, তাহলে দেশে আনস্টেবল বাড়বে। এই আনস্টেবল বাড়লে কি হচ্ছে, পরাজিত শক্তি লাভবান হচ্ছে, জি। এবং পরাজিত শক্তির বৈধতা পাচ্ছে, যে আচ্ছা। তাদের ওই সময়, এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতও কিন্তু এইটা চাচ্ছে। সুতরাং আমার কাছে বক্তব্য, তারা কি আসলে কর্ডিয়ালি বাংলাদেশের ডেমোক্রেসি ইস্টাবলিশমেন্ট চায়, না পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের এজেন্ডা বহন করছে, নাকি পরাজিত শক্তির এজেন্ডা বহন করছে? আমার ধারণা কোনোটি না। তাহলে এটা করছে কেন? পলিটিক্যাল অভিজ্ঞতার অভাব থেকে। যেহেতু এই দলগুলো কখনো রাষ্ট্র চালনা চালনা করেনি, এবং ন্যাশন ওয়াইড এটা কোনো দল না, এই জন্য তারা বিচ্ছিন্ন বক্তব্য দিচ্ছে। এই জন্য আচ্ছা। আমার মনে হয় যে ডক্টর ইউনূস সরকার এবং বিএনপি, আমাদের এই দুই পক্ষকেই, এইসব সরকারকে, এইসব দলকে কনফিডেন্সে আনতে হবে। তার মানে এই না জি। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের অর্থনীতি, এই সব কিছুকে আপনার বেমালুম ভুলে গিয়ে তারা যা বলছে তাই মানতে হবে। দেশের স্বার্থে যেটা প্রয়োজন সেটা বিএনপিও মানবে, এবং ডক্টর ইউনূস সরকারও সেটা প্রতিষ্ঠা করা উচিত। আচ্ছা, ঠিক আছে। আপনি আপনি একটা কথা বললেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে আপনি ধারণা করেন যে পরিস্থিতি পাল্টে যাবে। এবং এটা যে এই যে আপনার মনে ধারণাটা, এই বিষয়টা সরকারের আচরণে আমরা টের পাচ্ছি না কেন? কারণ বিএনপি বহুবার বলেছে কিন্তু যে নির্বাচনের একটা রোড ম্যাপ আপনারা ঘোষণা করেন। এটা আজকে কয়েক মাস ধরে তারা বলছে, কিন্তু সরকারের মধ্যে সে ধরনের কোনো আমরা মানে আচরণ, সে ধরনের কোনো আকাঙ্ক্ষা আছে বলে আমরা এখন পর্যন্ত টের পাইনি। 13ই জুনের যে মিটিংটা হলো, সেই মিটিংয়েও কিন্তু আলোচনায় আকারে ইঙ্গিতে একটা কথা বলা হলো যে যদি এটা হয়, যদি সেটা হয়, তাহলে রমজানের 1 সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে। বাট হবে তা কিন্তু বলা হয়নি। বরঞ্চ প্রধান উপদেষ্টা যে এপ্রিলে নির্বাচনের কথা বলেছিলেন, সেই কথাটাই দ্বিতীয়বার সেখানে উল্লেখ করা হয়েছে। তো এখন আপনার কি মনে হয়, সরকার কেন একটা ডেট ঘোষণা করছে না, অথবা সরকার কেন নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষণা করছে না? আমার তো এটাও মনে হয় যে রোডম্যাপ ঘোষণা করলেও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা চেঞ্জ হয়তো বা ইতিবাচক চেঞ্জ হয়তো বা আসতো। কিন্তু সরকার এটা কেন ঘোষণা করছে না, আপনার কি মনে হয়? এইখানে দেখেন, আপনার যে বিরোধী রাজনৈতিক দল, নতুন যে রাজনৈতিক দল তো এখনো বলা যাবে না, রাজনৈতিক শক্তি এনসিপি কিন্তু এই সরকারে রয়েছে, তাই না? এই সরকারটাকে আপনি এনসিপি লেড সরকারও বলতে পারেন, যদিও তাদের দুইজন সদস্য আছে। এছাড়াও এই সরকারের ভিতরও যে অনেক একরকম সরকার আছে, আমরা তাহলে আপনার এই এই সরকারে যে 12 মাস টেনিওর, এর লিগেসি যদি আমরা বর্ণনা করি, যে দেখেন একবার ডক্টর ইউনূস আপনার নির্বাচন কমিশনকে বলল যে আপনি ডিসেম্বর আপনি ডেট ঘোষণা করুন। আমি দেখলাম সাথে সাথে 2 ঘন্টার মধ্যে টিভির স্ক্রল থেকে তার এই ঘোষণাটা বন্ধ হয়ে তার আপনার প্রেস উইং থেকে বলা হলো তিনি এই ধরনের কথা বলেননি। এবং বিভিন্ন উপদেষ্টারা বলছে যে যেহেতু আওয়ামী লীগ 5 বছরের জন্য ম্যান্ডেট পেয়েছিল, আমরাও 5 বছর থাকবো। এবং এছাড়াও অন্য অন্য উপদেষ্টারাও বলেছে যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, স্থানীয় সরকার আগে করতে হবে। তারপরে আরো অনেক তথ্যপত্র দিয়েছিল। সুতরাং আমার কাছে মনে হয় ডক্টর ইউনূস একাকী আপনার এই ক্ষমতার এই সরকারের একক ক্ষমতার অধিকারী হতে পেরেছে, নাকি তাকে তার ভিতরে অনেকগুলো লবিং তাকে কাজ করে যে এই নির্বাচনটাকে দূরে ঠেলে দিতে, বা অন্য কোনো শক্তিকে, বিশেষ করে আহ, যে এনসিপি কর্তৃক যেই সরকারটি পরিচালিত, তারা অন্য কোনো মোর্চা গঠন করে বিএনপি কে বাইরে রাখার জন্য কোনো চিন্তা করছে, অথবা অন্য কোনো বাইরের রাষ্ট্রের এজেন্ডা বহন করছে কিনা। তার মানে সরকারের ভিতর কি সরকার রয়েছে কিনা। সরকার যেহেতু এখনো আপনার 13ই জুনের বৈঠকের পরে দৃশ্যত নির্বাচন হওয়ার মতো একটাই জেস্চার আমি দেখেছিলাম, সেটা হলো নির্বাচন কমিশনের সাথে তিনি একটা বৈঠক করেছিলেন। তখন আমরা টেলিভিশন পত্রপত্রিকায় অধীর আগ্রহে বসেছিলাম কি আলোচনা করলেন, এটা আমাদের জানা প্রয়োজন। কিন্তু 3 দিন পরে আমি দেখলাম নির্বাচন কমিশন বলছেন যে আমার সাথে তার এইসব নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। তাই আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে প্রশ্ন করতে চাই, তাহলে তাহলে আপনার সাথে কিসের বৈঠক হলো? আপনার সাথে নিশ্চয়ই দুদক
কমিশন সংস্কারে আলোচনা হয়নি, আপনার সাথে নিশ্চয়ই প্রশাসনিক সংস্কার, ল এনফোর্সিং এজেন্সিস বা ইকোনমিক পরিস্থিতি নিয়ে বা বিনিয়োগ পরিস্থিতি আলোচনা হয়নি, বা কোনো প্রেম প্রীতির আলোচনা আপনার সাথে হয়নি। তাহলে কি আলোচনা হয়েছে? আপনার সাথে কি সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিল? আপনি কেন বলছেন না যে আপনার সরকার কেন বলছে না? আমি প্রেস উইং কেন এ ব্যাপারে চুপ? আপনি নির্বাচন কমিশনের সাথে যখন তিনি দেখা করলেন, তখন কিন্তু আমরা বুঝতে কোনো একটা কথা তিনি বলবেন নির্বাচন সংক্রান্ত। আপনি যেটা বললেন যে তিনি কিন্তু আহ, আপনার অ্যাকুরেট ডেট দেননি, যে বলছে যে ফেব্রুয়ারি মাসে হতে পারে যদি এই কাজগুলো হয়, ওই কাজগুলো হয়। যেমন এই, জুলাই চার্টারটা এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু এসে আমি দাঁড়াই দেখলাম যে জুলাই চার্টার, দেখেন, জুলাই চার্টারের ব্যাপারে কিন্তু কেউ কোনো সমাধান দেয়নি যে জুলাই চার্টারটা কি। আমি দেখলাম যে যারা জুলাই চার্টারের কথা বেশি বলে, এনসিপি, তারা জুলাই চার্টারটা আসলে কি এটাই আমি মনে হয় বুঝতে পারছে না। ওরা ওরা বলে এটা একটা জুলাই গণ অভ্যুত্থানকে অ্যাকনলেজমেন্ট দেয়া। আমি বলি যে এটা তো একটা কমিটমেন্ট, আমাদের আগামী রাষ্ট্রটা কিভাবে চালাবো তার একটা কমিটমেন্ট। এই কমিটমেন্টটা কিভাবে সর্বসম্মত করে গৃহীত হতে পারে, এই জন্য কিন্তু বিএনপি এই জিনিসটা বুঝতে পেরে তারাই প্রথম প্রস্তাব দেয় যে দেখুন, আমরা যে সব বিষয়ে ঐক্যমত হব, এটাই হবে জুলাই চার্টার, যে আগামীতে রাষ্ট্র পরিচালনায় সেটা হবে জুলাই চার্টার। তো এখন আমরা এতটা আন্তরিক হয়ে আমরা এই এগুলো সমাধান দিলাম, কিন্তু সরকার কে আমরা যতটা কনফিডেন্সে নিলাম, সরকার আমাদের ততটা কনফিডেন্সে নিল না। তবে আমার একটা বিশ্বাস যে ডক্টর ইউনূস যেহেতু আন্তর্জাতিক তার একটা খ্যাতি রয়েছে, তিনি জনগণকে উদ্দেশ্যে যে কথাটা বলেছেন যে ফেব্রুয়ারি মাসের নির্বাচন, এটা কি তিনি মনে হয় মিন করেই বলেছেন। তবে প্রশ্ন জাগে যে তিনি যখন আবার ওই ঐক্যমত কমিশনের সাথে বৈঠকে বলেন যে আমরা তো অনেক বিষয়ে ঐক্যমত হয়েছি, দেখুন আরো কোনো বিষয়ে ঐক্যমত হওয়া যায় কিনা, জুলাই চার্টারটাকে আরো সমৃদ্ধ হওয়া যায় করা যায় কিনা, তখনই আমার প্রশ্ন জাগে যে উনি কি তাহলে আগের কথাটা মিন করলেন? এমনি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কোনো একটা সিদ্ধান্তে আসা অনেক কষ্টকর ব্যাপার। তারপরেও যেহেতু 60 থেকে 70% ঐক্যমত কমিশনের প্রস্তাবে আমরা ঐক্যমত হয়েছি, তারপরেও যখন তুমি বলে যে আরো কিছু বিষয়ে ঐক্যমত হওয়া যায় কিনা, তখন আমার কোশ্চেন জাগে যে তিনি কি আসলে ফেব্রুয়ারি মাসটাকে মিন করেছেন কিনা। কারণ আচ্ছা, তেমন এই কোনো জায়গাটাতে সিমটম। এই জায়গাটাতে আমি একটা বলতে চাই, যে সংক্ষেপে আপনি আমাকে সম্ভব হলে এক দুই কথায় জবাব দেন। আপনার ব্যক্তিগতভাবে বিএনপি নেতা হিসেবে বলেন, অথবা আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে বলেন, আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয় যে আসলে নির্বাচনটা যা দেখছেন সব সামগ্রিক পরিস্থিতি মিলিয়ে, সরকারের কথাবার্তা, এনসিপি অথবা জামাতের কথাবার্তা, অথবা সংস্কার যে আলোচনা হচ্ছে ঐক্যমত্য কমিশন তাদের আলোচনা, এবং আপনাদের দলের মনোভাব সব মিলিয়ে আপনার কি ধারণা নির্বাচন আসলে কবে হতে পারে? দেখেন, যদি সরকার এবং বিএনপি এই সমস্ত যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো যারা আজকে বড় দল হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছে, তাদেরকে যদি কনফিডেন্সে আনতে পারে, তাহলে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অবশ্যই হবে। আর এখন কনফিডেন্স আনা তো অনেক কঠিন, তারা যে সমস্ত দাবি দাওয়া করছে, আর এই সমস্ত যদি দাবি, তাদের সেই দাবি দেওয়া না মানা হয়, তাহলে কিন্তু নির্বাচনটা যদি একপেশে হয়ে যায়, অর্থাৎ সেই শেখ হাসিনার মতো আমি ডামি নির্বাচন হয়ে যায়, তাহলে তো সেটা খুবই দুঃখজনক হবে। সেটা খুবই দুঃখজনক হবে, সেটা হবে না আমার ধারণা। আর যদি আমরা, তারা যদি আমাদের আমরা যদি কনফিডেন্সটাকে না আনতে পারি, তাহলে এই সব দল বিভিন্ন রকম বয়ান তুলে নির্বাচনকে পিছিয়ে দিতে পারে, বাধাগ্রস্ত হতে পারে, অনিশ্চিতকালের জন্য পিছিয়ে যেতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ একটা আপনার আফগানিস্তান মার্কা সরকার বা ইরাকের সে আব্দুল ঘানি মার্কা সরকার, এই দিকে দিকে যাবে কিনা। সেজন্য আমি মনে করি যে বিএনপি এবং জনগণকে আহ, সজাগ থাকতে হবে যে নির্বাচনটা যেন অন্তত অনুষ্ঠিত হয়। তবে আমি এখনো আশাবাদী যে যতই তর্ক বিতর্ক হোক, নির্বাচন যথাসময় ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। কারণ আমার একটা থিওরি, আমি মনে করি যে হোয়ার দেয়ার ইজ এ কেওয়াস, দেয়ার ইজ অ্যান অপরচুনিটি। এখন যে কেওয়াস দেখছেন, এর মাধ্যমে একটা অপরচুনিটি তৈরি হবে, সেই অপরচুনিটি দিয়েই অবশ্যই রোজার আগেই নির্বাচনটা হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আজিজুল বাড়ি হালাল। আপনি অনেকগুলো প্রশ্নের বেশ সরাসরি জবাব দিলেন।
সাধারণত রাজনৈতিক নেতারা তো অনেক কথা উত্তর দিতে গেলে নানা রকম পেঁচায়, কিন্তু আপনি একদম সরাসরি বলেছেন। আমার ধারণা আমাদের দর্শকরাও আপনাদের কথাগুলো, আপনার কথাগুলি পছন্দ করবেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলালের বক্তব্য। আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন। আবার কথা হবে, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।